আমরা চলেছি আজকে তারাপীঠের উদ্দেশ্যে। আপনারা সবাই জানেন আজকে হোলির দিন, সেই জন্য রাস্তা খুব ফাঁকা। তো আমরা হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি, ওখান থেকে ট্রেন ধরবো। ট্রেনেরও টিকিটের অবস্থা খুবই খারাপ ছিল, তো আমরা বাধ্য হয়ে 3:25 মালদা টাউন ইন্টারসিটি এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে, ওই ট্রেনটা আমরা ধরবো। আর গাড়ি ঘোড়ার অবস্থা খারাপ জানেন আজকে সব জায়গাতে। তো আমরা একটা পার্সোনাল গাড়ি করে হাওড়াতে যাচ্ছি। এখন 12টা 5 বাজে। 1 ঘন্টা আগে ঢুকতে বলছে রেল দপ্তর থেকে। SMS আসছে, কালকে SMSও এসেছে আমার ফোন নাম্বারে। হয়তো কোনো থার্মাল চেকিং চলবে, তারপরে রিজার্ভেশনে ডিগ্রিতে ঢুকতে দেবে। আজকে আমরা পূর্ণিমাতে রাত্রে পৌঁছে পুজো দেব, তারও ভিডিও আপনাদের সমস্ত কিভাবে কি করছি আমরা 2-3 দিন কিভাবে কাটাবো, শান্তিনিকেতন, বোলপুর, কঙ্কালীতলা, নলহাটি, এমনকি বাবার জন্মস্থান যেটা, সেখানেও আমরা যাব। আপনাদের কাছে সমস্ত কিছু শেয়ার করব। আমরা 3 জনে বেরিয়েছি আজকে, আপনারা সঙ্গে থাকবেন। কারোর কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই জানাবেন। বজবজ থেকে হাওড়া যাওয়ার রাস্তায় আমাদের এই সম্প্রীতি ব্রিজ আমাদের দীর্ঘতম রাস্তাটিকে অনেকটা সংকোচন করেছে। এই ব্রিজটি 7 কিলোমিটার লম্বা। এই ব্রিজের ওপর দিয়ে আমরা যাব। ও আজকে ব্রিজ বন্ধ আছে, তো আমাদের নিচ দিয়েই যেতে হবে। ব্রিজ বন্ধ আছে? ঠিক আছে, আমরা নিচ দিয়েই যাব। আজকে কোনো কারণবশত ব্রিজ বন্ধ রাখা হয়েছে, প্রশাসন থেকে জানালো আমাদের। যাক, আমরা নিচ দিয়েই যাচ্ছি, সম্প্রীতি ব্রিজের নিচ দিয়ে। ব্রিজের নিচের রাস্তাটা একটু খারাপ, একটু স্লো ড্রাইভ হবে আমাদের। ওপর দিয়ে গেলে অনেকটা রাস্তা অনেক কম সময়ের মধ্যে আমরা পৌঁছে যেতে পারতাম, সেটা আজকে হচ্ছে না। হোলির দিন, সেই জন্য রাস্তাঘাট খুবই ফাঁকা, গাড়ি ঘোড়া নেই, লোকজন একেবারে কম। দেখা যাক কতটা সময় লাগে হাওড়ায় পৌঁছতে। তারাতলায় ঢুকছি আমরা। রোজকার যে তারাতলার ছবি আপনারা দেখে থাকেন, তার সাথে আজকের তারাতলার ছবি অনেকটাই আলাদা। পুরো ফাঁকা জায়গা, 2-4টে গাড়ি যাতায়াত করছে, আর কিছুই নেই এখানে। লোকজন পুরো ফাঁকা। ট্রাফিক পুলিশ রয়েছে, কিছু গাড়িতে নজরদারি চালাচ্ছে। দেখে নিন পুরো তারাতলার মোড় ব্রিজের নিচে পুরোটাই ফাঁকা হয়ে আছে। মাঝেরহাট ব্রিজ আসছে। বাঁদিকে যে ব্রিজটি দেখছেন, এটা মেট্রো চলাচলের জন্য তৈরি হচ্ছে নতুন। মাঝেরহাটে এটা মেন। আর ওর ডান দিকে দেখুন, মাঝেরহাটের যে নতুন ব্রিজ হলো, সেই ব্রিজে আমরা উঠবো এখন। বাঁদিকটাকেও দেখাচ্ছি ভালোভাবে। বাঁদিকটা দেখুন, এটা মেট্রো চলাচল করবে এই ব্রিজের ওপর দিয়ে। এটা মাঝেরহাটে এসে আপনার জনসনে নামবে, কাজকর্ম চলছে, ওখানে দেখাবো। আমরা মাঝেরহাট ব্রিজে উঠে পড়লাম। এটা রাত্রে এর যে বডিতে যে আলোগুলো দেয়া আছে, ওগুলোর জন্য বেশ দেখতে সুন্দর লাগে। এই দেখুন, মেট্রোর কাজ চলছে এখানে। এখনও বেশ কয়েক বছর সময় লাগবে এটা ওপেন করতে। দ্রুতগতিতেই চলছে কাজকর্ম। হাওড়া ব্রিজে আমরা উঠছি। এই যে দেখুন রবীন্দ্র সেতু।
ঢুকছি আমরা। ব্রিটিশ আমলের তৈরি। ক্রাউড খুবই কম আজকে, গাড়ি ঘোড়াও কম দেখতে পাচ্ছেন। হুগলি রিভারের ওপর দিয়ে আমরা চলেছি। হাওড়া ব্রিজ ক্রস করে আমরা হাওড়া স্টেশনে ঢুকবো। হাওড়া স্টেশনের কাছাকাছি এসে পড়েছি আমরা। এই যে দেখতে পাচ্ছেন স্টেশন, হাওড়া স্টেশন। এবার আমাদের নামতে হবে, তারপরে দেখাবো প্ল্যাটফর্মের অবস্থা। आपको टिकट मिल जाएगा। পজ করে ও ব্যাক ব্যাক স্ক্রিন। ব্যাগ স্ক্রিনিং করা হলো এখানে। দেখতে পাচ্ছেন আমাদের একটা ব্যাগ বেরিয়েছে, আর একটা ব্যাগ বেরোচ্ছে, আরও একটা ব্যাগ আছে। আমরা বাঙালিরা লাগেজ একটু বেশি ভালোবাসি। আমাদের ট্রেন 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, সেজন্য আমরা চলেছি 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই যে ট্রেন দেখছেন দাঁড়িয়ে আছে, মালদা ইন্টারসিটি হাওড়া ভায়া রামপুরহাট। আমরা রামপুরহাটে নামবো, নেমে আমরা তারাপীঠে যাব। এই যে দেখতে পাচ্ছেন ইন্টারসিটি এক্সপ্রেস 13011 আপ, মালদা টাউন হাওড়া ভায়া রামপুরহাট স্পেশাল। অনেকটা হাঁটতে হবে আমাদের, কারণ আমাদের এসিতে আছে, C2-তে আমাদের সিট আছে। প্রথমে শুরু হয়েছে D14 দিয়ে, D14 নর্মাল রিজার্ভেশন সিট, চেয়ার কার। এই ট্রেনটিতে সব কটা বগেই চেয়ার কার। এসি আমার মনে হয় দুটো আছে। এই দেখছেন D14 থেকে শুরু, মানে আমাদের অনেকখানি হেঁটে সামনে যেতে হবে। ট্রেনের বাইরে থেকে দেখাচ্ছি চেয়ার কার, দেখুন খুব সুন্দর। এই আমরা পৌঁছে গেছি C2 কোচ নাম্বারের সামনে। এই দরজা দিয়ে আমরা উঠবো, দরজা খোলা আছে দেখছি। দেখি ওটা তো দেখি, ভেতরটা দেখতে হবে। উঠে পড়ো উঠে পড়ো, ডান দিকে ডান দিকে। দেখি আমিও উঠি, উঠে তারপর দেখাচ্ছি আপনাদের। এই C2 এসি আমি ঢুকেছি, দেখুন কেউ আসেনি এখনো। প্রচণ্ড গরম ভেতরে, কারণ এসি বন্ধ আছে এখন। সিটগুলো দেখছেন সুসজ্জিত, 3+2 সিট অ্যারেঞ্জমেন্ট। বাঁদিকে 3টে, ডান দিকে 2টো। আমাদের আছে এই সিটটা, আমাদের আছে। ট্রেনের ভেতর থেকে, বগির ভেতর থেকে আমরা নেমে এসেছি।
কারণ এসি এখনও চালু হয়নি, অনেকটা সময় বাকি, কেউ আসেনি এখনও। আমি আপনাদের ভেতরটা দেখিয়েছি, প্রচণ্ড গরম ভেতরে, সেই জন্য আমরা নিচে নেমে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আবার, কারণ এসি চারিদিক বন্ধ, এসি কামরায় এসি চালুও নেই, প্রচণ্ড গরম, আমরা দাঁড়িয়ে আছি। ট্রেন আমাদের ছাড়লো এইমাত্র হাওড়া স্টেশন থেকে। বলেছিলাম যে তোদের আগে ঢুকবো মানে কি বর্ধমান আমরা ওটা বর্ধমান দিয়ে বেরোছি আগে ঠিক আছে। আমি বলেছি আমার সাথে মঙ্গা না, যেটা বলবো সেটা হবে। প্ল্যাটফর্ম ছেড়ে বেরোচ্ছে ট্রেন। ব্যান্ডেল জংশনে আমরা ঢুকছি। এই হলো ব্যান্ডেল জংশন। একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে হাওড়াগামী। শক্তিগড়ে ঢুকলো ট্রেন আমাদের, পড়ন্ত বেলা এখন। শক্তিগড়ের ল্যাংচা খুব বিখ্যাত, যারা ল্যাংচা খেতে চান শক্তিগড়ে আসবেন, বাই রোড আসতে হবে ল্যাংচা খেতে গেলে। অবশেষে এসে পৌঁছালাম বর্ধমান জংশন। ট্রেন একটু লেট, সিগন্যালের সমস্যার জন্য। বর্ধমান জংশনে অবশেষে ঢুকলাম। আমাদের ট্রেন একটু লেট আছে। বর্ধমানের মিহিদানা সীতাভোগ নিয়ে অনেক কাহিনী আছে, আপনারা জানেন। এই দেখুন বিক্রি হচ্ছে এই সীতাভোগ মিহিদানা, বিখ্যাত এই বর্ধমানে। অনেকে ট্রেনে উঠবে এই ট্রেনটিতে বর্ধমান থেকে। দেখুন প্যাসেঞ্জার দৌড়চ্ছে এদিক ওদিক। ট্রেনের ঘড়ি অনুযায়ী এখন বাজে 5টা 18। দেখতে পাচ্ছেন আপনারা, অনেকটা লেট আমরা বর্ধমানে পৌঁছালাম। সাঁইথিয়া স্টেশন। অবশেষে সাঁইথিয়া স্টেশনে এসে পৌঁছেছি। হাই মাস্টে লাইট জ্বলছে, কাল লাইট জানি না। অবশেষে রামপুরহাট এসে পৌঁছেছি। ফুটওভার ব্রিজ দিয়ে হেঁটে যাচ্ছি ওপরে, অটো ধরে আমাদের যেতে হবে তারাপীঠ মন্দিরের কাছে। প্ল্যাটফর্মের ওপর দিয়ে যাচ্ছি আমরা। 7:45 হয়ে গেছে। ডেপুটি স্টেশন ম্যানেজারের রুম এটা। এই হলো ওয়েলকাম টু রামপুরহাট এক্সিট। এখান থেকে এক্সিট করতে হবে। টাইম টেবিল দেওয়া আছে এখানে। এই এক্সিট, বেরোচ্ছি সবাই বাইরে। এই সামনে বেরিয়ে এই অটো স্ট্যান্ড। এই পুরোটাই দেখছেন অটো স্ট্যান্ড আছে, এদিকেও এদিকেও। এই হলো রামপুরহাট স্টেশনের
গেট আপ। এই লোকজন বেরোচ্ছে সবাই বাইরে। আমরা এবার অটো ধরার জন্য যাব। অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি, অটোয় উঠতে হবে। এই সামনেই আছে অটো স্ট্যান্ড। অটো স্ট্যান্ড দেখছেন, অটো দাঁড়িয়ে আছে স্টেশনের বাইরে। তিনজন রিজার্ভ কেন? লোক তো হবে, আরে লোক তো আসছে। হ্যাঁ, ছোট অটো করো, কত নেবে? 250 টাকা অনেক তো। আপনার নেবে 5 জনা গাড়ি। নর্মাল ভাড়া কত? 40 টাকা পার হেড। তো এখানে হয়ে যাবে তো। এই কোনটা? 3 জন আছি। চলো, লোক উঠছে, চলো। 40 টাকা করে পার হেড অটো। তারাপীঠ মন্দিরের সামনে নামিয়ে দেবে। এই তারাপীঠের মেন রাস্তা মন্দিরে যাওয়ার, ভিআইপি রোড। আমরা যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে। আমাদের হোটেলের ভেতরেই আছে বলেছে। এই যে দেখছেন দাদা, বাঁদিকে সমস্ত খাবারের দোকান। সমস্ত খাবারের দোকান বাঁদিক দিয়ে। দর্শনার্থীরা পুজো দেওয়ার পরে এখানেই খাওয়া দাওয়া করে। সারিবদ্ধ দোকান এবং অজস্র ভিড় আজকে দোল পূর্ণিমা উপলক্ষে। সামনে দেখতে পাচ্ছেন কাকাতুয়ার পেঁড়া বিখ্যাত। এখানে কি হলো কাকাতুয়ার দোকান। কাকাতুয়া, এই যে কাকাতুয়া বসে আছে দেখতে পাচ্ছেন। চলো, পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি আমরা। আজ রাত্রেই পুজোটা দিয়ে দেবো। আমরা সবাই লাইনে দাঁড়িয়েছি। দেখে নিন কত ভিড় আজকে দোল পূর্ণিমার জন্য। বিশাল ভিড়। সবাই লাইনে দাঁড়িয়ে আছে, দীর্ঘ প্রতীক্ষা করছে কখন গেট খুলবে, মায়ের সামনে গিয়ে পুজো করতে পারবে। এই হলো মায়ের মন্দির। আমরা এখানে পুজো দিয়ে বেরোলাম একটু আগে। এইখানে আমরা লাইনে ছিলাম। এই লাইন থেকে আমরা ভেতরে গিয়ে পুজোটা দিয়েছি। দেখুন, ওই ভেতরটা দিয়ে আমরা এসেছিলাম, বামবন আমাদের এনেছিল। আর এইখানে দর্শনার্থীদের লাইন করা আছে, এখান দিয়ে আমরা ভেতরে গিয়ে পুজোটা দিয়েছি। মেন গর্ভগৃহ হচ্ছে এই জায়গায়। এই হচ্ছে মন্দিরের চূড়া। এখানে মাস্ক পরা নিষিদ্ধ, নাহলে মা কালী ক্রুদ্ধ হয়ে যাবে ভক্তদের ওপরে। ঠিক আছে, এটা নাট মন্দির। সবাই বসে আছে এখানে এই দিকটায়। এখান থেকেও মাকে দর্শন করা যায়। অনেকগুলো ছোট ছোট মন্দির আছে এখানে চারিদিকে, দেখে নিন। এই যে দেখুন, দর্শনার্থীরা এখানে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করছে দর্শন পাওয়ার জন্য। মামা খ্যাপার মূর্তি এখানে বসানো আছে।
এখানে বামা খাপাকে পুজো করা হয়। আর এর পাশেই আছে এই যে পুকুর, তারামায়ের ঘাট, যেটা গুরুনাথ দ্বার বন্ধ আছে এখন। এইটা দিয়ে যেতে হবে। এই পাশে এই আসতে ভাই আসতে, এখানে সবাই ধূপ আর মোমবাতি জ্বালিয়ে মাকে শ্রদ্ধা জানান। এই হচ্ছে পুকুর, দেখতেই পাচ্ছেন বিশাল বড় একটা পুকুর আছে, যেখানে দর্শনার্থীদের পা ধোয়া এবং অনেকের মানসিক থাকলে পরে দণ্ডি যখন দেয়া হয় এখানে স্নান করে তারপরে দণ্ডি যেতে হয় দর্শনার্থীদের। এই দেখছেন বিশাল লাইন, অনেক রাত হবে এনাদের পুজো দিতে। গরুর পাখি এখানে, ওদিকে আছে শ্রীরাম। সাধারণের পুজো দেওয়ার লাইন ওই পুকুরের পাড় দিয়ে এই সিঁড়ির ওপর দিয়ে উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন কত ভিড়। শাড়ি হয়ে আছে পুজো দেওয়ার জন্য প্রত্যেক শরণার্থী। এই 500 টাকার লাইনের ছবি দেখতে পাচ্ছেন, একেবারে ফাঁকা। এনাদের পুজো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে যে লাইন দেখালাম ওটা ফ্রি লাইন সাধারণের জন্য, যেখানে দীর্ঘক্ষণ ধরে শরণার্থীদের উপেক্ষা করতে হয় পুজো দেওয়ার জন্য মা কালীকে। আমাদের পেছনেই দেখছেন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরের গর্ভগৃহেতেই মা তারাকে রাখা আছে। ওখান থেকে পুজো দিয়ে আমরা বেরিয়েছি। আপনাদের ভেতরের মন্দিরগুলো দেখানোর চেষ্টা করেছি, আমি যতটা পেরেছি দেখিয়েছি। প্রচণ্ড ভিড় আছে দেখেছেন। আর সাধারণরা কিভাবে ফ্রি লাইন যেটা আছে তাদের অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হতে পারে, যতক্ষণ না লাইন কমবে, যতক্ষণ না তাদের পুজো দেওয়া শেষ হবে ততক্ষণ পুজো এখানে চলবে। আজকে সারা রাত পর্যন্তও চলতে পারে। এই হলো মহাশ্মশানের রাস্তা, দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই হচ্ছে মেন রাস্তা মন্দিরে আসার। আর মন্দিরে আসার সময় আপনাদের ডান হাতে পড়বে এই কালীমায়ের একটা দেয়া রয়েছে। ঢুকছি আমরা, পুরো ভেতরটা অন্ধকার। এখানে কিছু তন্ত্র মন্ত্র সাধনা চলছে, অন্ধকার দেখতে পাচ্ছেন আপনারা পুরো জায়গা। বাবু চ নিচে চলে আয়, তুই আয় না। এদিকে আয়, ঘুটঘুটে অন্ধকার। শ্মশানের ভেতরে আমরা এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, বাবু আমার সঙ্গে আয়। অন্ধকার বলে ভয় পাচ্ছে। হাত ধরো।
বাবু এদিকে এত পেছনে পড়ছো কেন? এখানে তো আলো আছে, বেঙ্গল গভর্নমেন্ট থেকে সাজিয়ে দিয়েছে আলো দিয়ে, কিছুটা, পুরোটা সম্ভব হয়নি। লোকজন এখানে ঘুরতেও এসেছে। এখন রাত 11:15 বাজে। তারাপীঠ মহাশ্মশান, দূষণমুক্ত কাঠের চুল্লি, বৈদ্যুতিক চুল্লি একই সঙ্গে। সবই আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের। এই দেখুন, জয় মা তারা। দেখছেন ছাই বস্যের পাহাড়, এখানে ছাই বস্যের পাহাড়। এই হচ্ছে শ্মশানের বিদ্যুৎ চালিত, বেঙ্গল গভর্নমেন্টের তত্ত্বাবধানে শুরু হয়েছে। আর এখানে বাইরের অংশ যেটা কাঠে পোড়ানো হয়। খুবই অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার। শ্মশানের পাশেই আছে বেঙ্গল লজ, এখানেও আপনারা থাকতে পারেন, 4 তলা। আর এর পাশ দিয়ে রাস্তা গেছে মন্দির রোড, যেটি 1 নাম্বার গেটের সামনে, মেন গেট, আসলে মেন গেটের সামনে এই রাস্তাটা উঠেছে শ্মশান থেকে বেঙ্গল লজের সামনে। ভেতরটা অন্ধকার, দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে, 11:15 বাজে। তবু আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। কিছু দোকান খোলা আছে, ঝাঁ চকচক, এলইডি লাইটে পরিপূর্ণ। আর এই ওপরে উঠলেই মন্দিরের মেন গেট। বিভিন্ন তামা কাঁসার পুজোর সামগ্রী এখানে আপনারা পেয়ে যাবেন। এসে পৌঁছে গেছি আমরা মেন গেটের সামনে, চায়ের দোকান। এই হলো মন্দিরের মেন গেট। আজকে আমরা চলেছি তারাপীঠের আশপাশের সাইট সিনের জন্য। একটা গাড়ি ভাড়া করেছি, এই জায়গা থেকে গাড়ি পাওয়া যায়, দেখে নিন সবাই। এই জায়গা থেকে আপনারা গাড়ি বুক করতে পারবেন। এখানে এই মারুতি ভ্যানগুলো দাঁড়িয়ে থাকে হোটেল স্টারের সামনে, সুরুচি হিন্দু হোটেল, হোটেল শিবশঙ্করের সামনে সব গাড়ি দাঁড়িয়ে থাকে। এই জায়গা থেকে আপনারা গাড়ি বুক করতে পারেন। সারা দিনের ট্যুর, শান্তিনিকেতন, বোলপুর, নলহাটি, আরও যা কিছু আছে সারা দিনের জন্য। সাঁইথিয়ায় ঢুকবো আমরা ময়ূরাক্ষী নদী পেরিয়ে গাড়িতে করেই। রাস্তাটা দেখে নিন আপনারা, নদীর মাঝখান দিয়ে রাস্তা করা আছে কাঁচা। সেই কাঁচা রাস্তার ওপর দিয়ে সব গাড়ি পেরোয়। কারণ এখন শুকনোর সিজন, বর্ষার সময় পেরোনো যায়, বর্ষার সময় জল ভর্তি থাকে, সেজন্য পাশের এই ব্রিজ দিয়ে যেতে হয়। এটা হলো শর্টকাট রাস্তা। দেখুন সব ধরনের গাড়ি যাতায়াত করছে, মানুষজনও পারাপার করছে। এটা তো রেল ব্রিজ, তাই তো? আর এমনি যেতে গেলে পারে অনেকখানি ঘুরে যেতে হবে, সেই দূরে অনেকখানি ঘুরে যেতে হবে। এই দেখুন
অটো টোটো সবই যাতায়াত করছে এই জায়গা। বর্ষার সময় পুরো জলেতে ডুবে যায় পুরো। দেখুন এখন জল নেই, এই দেখুন একদম মাঝখানে একটুখানি জল আর বাকি পুরো চড়া। প্রকৃতির কি লীলা দেখুন। বর্ষায় এইখান দিয়ে আর যাওয়া যাবে না, তখন নদী অন্য রূপ ধারণ করবে, উত্তাল হয়ে উঠবে বর্ষার জলে। এই দেখুন আমরা পেরিয়ে চলে এলাম ময়ূরাক্ষী নদী, সাঁইতিয়ায় ঢুকছি। 10 টাকার টিকিট এখানে কাটতে হবে, নদী পেরোনোর টিকিট। আপ ডাউন আমরা নেবো। এই যে টিকিট কাউন্টার, দেখুন লেখা আছে ঘাটের রাস্তার উপর দিয়ে গরু মহিষ পারাপার নিষেধ। আপ ডাউন টিকিট আমরা কেটে নিয়েছি। সিঙ্গেল দিল? ও তাহলে আসার সময় আবার 10 টাকা দিয়ে কাটতে হবে। সাঁইতিয়া পৌঁছে গেছি আমরা, এই রেল স্টেশন। রেল স্টেশনের গায়েতেই মন্দির শ্রী জগন্নাথ দেবের। এখান থেকে আপনারা পূজার ডালা নেবেন, নিয়ে এই মন্দিরের প্রবেশদ্বার নন্দিকেশ্বরী মাতার মন্দির, এখানেই আমরা পুজো পাঠ দেবো আজকে। পূজার ডালি নিয়েছি আমরা 51 টাকার ডালি, এখানেই পাবেন মন্দিরের সামনে। আর এই হচ্ছে মালা 50 টাকার। এ নিন দাদা, আপনার টাকাটা কেটে নিন। চলো এবার ভেতরে যাই। এই মন্দিরের সতীপীঠ নন্দিকেশ্বরী মাতা, ভেতরে ঢুকছি আমরা। জাঁকজমক করেই পুজো পাঠ হয়। পুরানো বট গাছ আছে একটা। হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, ওখানে ঠিক আছে। এই হচ্ছে ঢোকার রাস্তা, এই ভেতরে ঢুকতে হবে। মহাদেব দাঁড়িয়ে আছেন, বিষ্ণু পাশে। এই হলো মেন মন্দিরের ফটক, আমরা ঢুকছি। ও এই ভেতরটা দিয়ে ঢুকতে হবে, এইটা দিয়ে ঢুকতে হবে। What? এই হলো সতীর পীঠ, পুরোহিত মশাই বসে আছেন। ঠাকুর মশাই এই মালাটা প্রীতম অধিকারীর নামে করবেন, অচ্যুতানন্দ গোত্র। জয় মা। মালা নেই ছেলেকে।
আর বলুন তো কী নামে প্রীতম অধিকারী কি অচ্যুতানন্দ মধুকারী প্রীতম ওম তৎসদা প্রীতম মধুকারী অচ্যুতানন্দ করতে অচ্যুত সপরিবার শ্রী শ্রী মহানন্দ শ্রী নিবেদামে মনস্কামনা পুণ্যার্থ চৈত্র মাসে কৃষ্ণপক্ষে প্রতিপতি সপরিবার শ্রী শ্রী মহানন্দ শ্রী পূজা কর্মাহং করিষ্যামি মহানন্দ শ্রী দেবায় নমঃ ওম মহানন্দ শ্রী দেবায় নমঃ দাও করে কেউ নেই ওই দক্ষিণে দিতে হবে। তাই তো না দক্ষিণে এই যে ঠাকুর মশাই নামে কি নামে চলো হুম চলো এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে কালকে আবির খেলা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আবির কিভাবে উঠছে আবির ভর্তি হয়ে আছে পুরো নিচেতে ফ্লোর পুরো আবির ভর্তি এখানে দেখুন ঘন্টা ভর্তি ঘন্টা বাজানোর জন্য ঘন্টা বাজাও দর্শনার্থীদের জন্য ব্যবস্থা সুন্দরা সতীর একটি পীঠে আমরা পুজো দিয়ে বেরোচ্ছি কালকে এখানে পরিবেশ আলাদা ছিল দোলযাত্রা উপলক্ষে দেখতেই পাচ্ছেন শিব মন্দির সামনে ছিল এই যে আমার পেছনে শিব মন্দির দেখানোর চেষ্টা করছি এখানে দোল উৎসব খুব বড় করে পালন করা হয় পরিবেশ দেখেই বোঝা যাচ্ছে আবিরে ভর্তি পুরো নিচে ফ্লোরগুলো আবির পুরো ভর্তি হয়ে আছে এবার আমরা আমাদের দ্বিতীয় জায়গাতে আমরা যাচ্ছি আর এক পীঠে মায়ের সেটাও আমরা দেখাবো কিছুক্ষণ পরে একটু যেতে সময় লাগবে এবারে আমরা যাচ্ছি কঙ্কালীতলার দিকে তারপর বোলপুর শান্তিনিকেতন ঘুরবো কঙ্কালীতলা যাবার রাস্তাতে আছি আমরা একটি গ্রামে সবুজ ধান গাছে ভর্তি যতদূর দেখা যাচ্ছে সবুজায়ন যেটা কলকাতায় হওয়া খুব দরকার নাহলে অক্সিজেনের অভাবে কলকাতার মানুষ এমনিই মারা পড়বে দিগন্ত জোড়া সবুজ আর সবুজ এই হলো কোপাই নদীর ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি ফাঁকা রোদ্দুর প্রচণ্ড জল খুব কম কোপাই নদীতে খরস্রোতা হবে বর্ষার সময় কঙ্কালীতলা কার পার্কিংয়ে আছি আমরা 20 টাকা পার্কিং ফিস ওয়েলকাম টু কঙ্কালীতলা
আদিবাসীদের নৃত্য দেখছেন। এটা একটা আলাদা পরিবেশ তৈরি করে দিয়েছে কঙ্কালীতলায়। কত সুন্দর ধামসা মাদলের আওয়াজ। এবারে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব। 51 টাকার পূজার ডালি, এই ফুল কলা, একটু ছড়ে আসো, গাড়ি আসছে, দাদাদের গাড়ি, মোমবাতি, সিঁদুর, আলতা, মন্ডা, বাতাসা, এই হচ্ছে 51 টাকার ডালি। মন্দিরের সামনে এই যে দোকানগুলো দেখছেন, এই দোকানেই পুজো দেওয়ার সমস্ত সামগ্রী আপনারা পেয়ে যাবেন। আজকে দোল পূর্ণিমা উপলক্ষে বিশাল লাইন হয়েছে কঙ্কালীতলা মন্দিরের সামনে। আমিও লাইনে দাঁড়িয়ে আছি। প্রচণ্ড রোদ্দুর, দেখছেন অনেক ভিড়। এই হলো প্রবেশদ্বার, দেখছেন লাইন এই বট গাছের এদিক দিয়ে লাইন ঘুরেছে, ঘুরে এইদিকে গেছে। এটি হলো মন্দির মায়ের, সতীপীঠের আরেকটি পীঠ কঙ্কালীতলা। প্রচণ্ড ভিড়, আজকে শনিবার, এই প্রচণ্ড ভিড় দর্শনার্থীদের। এটি মূল মন্দির। আমাদের এই বাঁদিক দিয়ে ঘিরে সামনে বটগাছের নিচ দিয়ে আমাদের যেতে হবে। দেখুন সতীর এই কঙ্কালীতলায়, এখানেই এই কুণ্ডের জলে সতী মায়ের কাঁখাল আছে। এই জলটি শান্তি জল বলে বলতে পারেন, তাই এই কুণ্ডে পা ধোয়া যায় না। এই কুণ্ডের পাশেই একটি জায়গা করে দেওয়া হয়েছে যেখানে দর্শনার্থীরা ধূপ মোমবাতি জ্বালাতে পারেন। দেখছেন সবাই জ্বালাচ্ছে। আমিও একটু জ্বালানোর চেষ্টা করছি। নাও বসিয়ে দাও। সতী মায়ের কাঁখাল এখানে আছে এই কুণ্ডের মধ্যে। এই ছোট যে জলাধারটা দেখতে পাচ্ছেন, সবাই নেমে ওই জলাধারের জল নিয়ে মাথায় নিচ্ছে, কেউ বোতলে করে নিয়ে যাবে, করে বাড়িতে বাড়ির আশপাশে ছড়াবে শান্তি কামনার জন্য। এই হলো সতীর মন্দির। দীর্ঘ লাইনে দীর্ঘ অপেক্ষার পরে মন্দিরের ওপরে ওঠার সৌভাগ্য পেয়েছি আমরা। ঘন্টা বাজাবো আমরা, ঘন্টা ঘন্টা ঘন্টা। দেখানোর চেষ্টা করছি পণ্ডিত মশাই যেখানে বসে আছেন, পুজো পাঠ করছেন। এই হলো এই জায়গা, মায়ের আসন এখানে। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দীর্ঘ সময়ের অপেক্ষার পর আমরা মায়ের সামনে এসে পৌঁছেছি। এখানে বলি দেওয়া হয়। এই মায়ের মন্দিরের ভেতরে ঢুকছি আমরা গর্ভগৃহে। আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব ভেতরটা। এই কঙ্কালীতলা মায়ের তাই পুজো করছেন, এই যে পণ্ডিত মশাই পুজো করছেন। হয়ে গেছে আমাদের পুজো দেওয়া, এবার বেরোবো। শেষ এই পুজোর প্রসাদ, আমরা বেরিয়ে যাচ্ছি। এখনো দর্শনার্থীদের বিপুল ভিড়, এখনো দীর্ঘ লাইনে অপেক্ষা করছে দর্শনার্থীরা।
বিশাল লাইন দেখতে পাচ্ছেন। বিশাল লাইন। বিশাল লাইন, যেমন লাইন পড়েছে আজকে তেমন রোদ্দুরের তেজও সেরকম। তবুও দর্শনার্থীরা কষ্ট করে দাঁড়িয়ে আছে, অনেকে ছাতা ব্যবহার করছে রোদ্দুরের তেজ থেকে বাঁচার জন্য। আমাদের প্রসাদ প্যাকিং হয়ে গেল। হ্যাঁ দেন। মায়ের দান, এখানে আপনারা সবাই আসবেন, পুজোর সমস্ত কিছু এখানে পাবেন। এই মায়ের ছবি উনি দিলেন একটা, এই ওনার ছবি দেখে নেন। মায়ের দান দোকানের নাম। এখান থেকে মায়ের পুজো দেওয়ার সমস্ত সামগ্রী পেয়ে যাবেন। আর এখান থেকে নিলে পরে ওনার দোকানের সামনে ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা আছে। অনেক সময় ধরে এখানকার মেয়েরা এই নৃত্য করে যাচ্ছেন, প্রায় 2 ঘন্টার বেশি হবে। আমরা যাওয়ার সময় পুজো দিতে যাওয়ার সময়ও আমরা দেখিয়েছিলাম এটা। পুজো দিয়ে বেরিয়েছি, প্রায় 2 ঘন্টা হয়েছে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম। এখনো পর্যন্ত এই গরমের মধ্যে এরা একইভাবে একই ছন্দে নেচে যাচ্ছে। কঙ্কালীতলা থেকে আমরা বেরিয়ে পড়লাম শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আজকে প্রচণ্ড ভিড় ছিল কঙ্কালীতলাতে। এবারে শান্তিনিকেতনে গিয়ে দেখব সেখানকার কি অবস্থা। গরমে গাড়ির সিট আগুন হয়ে আছে, যা গাড়িটা চলছে একটু হাওয়া লাগছে। কুকুরগুলো গরমে মুখ শুকিয়ে গেছে কুকুর দুটোর। অবশেষে আমরা শান্তিনিকেতনে এসে পৌঁছেছি। ক্রাউড দেখতে পাচ্ছেন আমার পিছনে, গাড়ি ভর্তি পুরো একেবারে। আমরা নেমে গেছি রাস্তার মধ্যে। এবার আমরা যাব একটু এগিয়ে, তারপরে শান্তিনিকেতনের গেট দিয়ে আমরা ঢুকবো। শান্তিনিকেতন বিনয় ভবন, শিক্ষা ভবন, সঙ্গীত ভবন, কলা ভবন, আশ্রম এরিয়া সবই ভেতরে, এই গেটের ভেতর দিয়ে যেতে হবে। এই হলো রাস্তা সমস্ত জায়গায় ঘোরার। ভেতরে ঘোরার জন্য আমরা একটা টোটো ভাড়া করলাম, কারণ প্রচণ্ড রোদ্দুর, হেঁটে ঘোরা খুব অসম্ভব। সেই জন্য 300 টাকায় একটি টোটো, গাইড প্লাস টোটো। এই যে টোটো, আমরা উঠছি টোটোতে। আমি সামনে বসছি, হ্যাঁ, তাহলে একটু কথা বলতে সুবিধা হবে। আমি ড্রাইভারের সামনেতেই বসেছি টোটোতে। এবারে চললাম আমরা শান্তিনিকেতনের বিভিন্ন জায়গা। আমরা প্রথমে কোথায় যাব দাদা? 3 পাহাড়। 3 পাহাড়। আচ্ছা ঠিক আছে। এইটা হচ্ছে 3 পাহাড়। দেবেন্দ্রনাথ ঠাকুর যখন শান্তিনিকেতন আছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিলেন 11 বছর 7 মাস। উনি খেলতে বেড়াতে যেতেন কোপাইয়ের ধারে, ওখান থেকে বর্গাসি চাটে নিয়ে আসেন আশ্রমের মধ্যে লাগান। 3টে নদীপত্র খেলতে খেলতে 3টে ধাপ করে ফেলেন, জায়গার নাম দিলেন 3 পাহাড়। দেখুন 3টে চূড়া আছে, 1 2 3। 3টে চূড়া আছে দেখুন। হ্যাঁ, যখন এটাকে রাঙামাটি পথ বলা হতো, শান্তিনিকেতন পুরনো কোচ মেলার মাঠ রয়েছে, সেই মাঠটার মধ্যে গ্রাম থেকে মানুষরা গরুর গাড়ি করে নিয়ে এসে কি জিনিসপত্র বসে বিক্রি করছে। সেই দৃশ্য থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বছর ছোট্ট একটা হাট কবিতা লিখেছিলেন, কোমর করা গরু গাড়ি, উদয় করা কোলচারি, গাড়ি চালায় বংশবদ্ধ সংজ্ঞা যায় ভাঙনা মতো। এখানে বসুন 4 লাইনে লিখেছিলেন, বাকিটা লিখেছিলেন বাংলাদেশ শিলাদয়ে পদ্মা নদীর তীরে হাট বসেছে শুক্রবারে এবং সন্ধ্যা পদ্মা পারে। আমরা গাছটা ঘরে বসে দেখেছেন। যদি ক্লাস 2 শর্ট পাট বইটা পড়ে থেকেছেন, দেখবেন পেন্টিং করে দেওয়া আছে। পেন্টিং করেছিলেন চিত্রশিল্পী নন্দলাল লোক। এইটি হচ্ছে সেই বড়, এগুলো বেল। এই যে দেখছেন বেল গাছ, এই তো বেল গাছ আছে এখানে। এই বেল গাছ থেকে বেল পড়েছে। অনেক বিদেশি গাছ আছে যেসব বাইরে থেকে লাগানো, এখানে অনেক। এই জায়গার নাম রয়েছে আপনার, দাঁড়াও 1 মিনিট। লিখেছিলেন এই 3টে বাড়ির মধ্যে। আর এই যে বাড়িটা দেখছেন, এই বাড়ির মধ্যে জল বৃষ্টি যখন পড়ে,
তখন বাচ্চাদেরকে বাড়ির মধ্যে ভরে দেওয়া হয়, কিন্তু কোনো ক্লাস নেওয়া হয় না। যা কিছু ক্লাস আপনার এই গাছের নিচে ওপেনভাবে নেওয়া হয়। এখন করোনা ভাইরাসের জন্য বন্ধ হয়ে রয়েছে, নাহলে আপনারা ক্লাস চালাকানি দেখতে পেতেন। আর এই দোলের উৎসবের জন্য বন্ধ রয়েছে। এটা আবার এক সপ্তাহ পর হয়ে যাবে। ওইটা আমরা হিমালয়া। হ্যাঁ, এখান থেকে আমরা কিনছিলাম। হ্যাঁ, প্রতি শনির ওপর ওটা বসে। আর দোলের উপলক্ষে এখন মানে মোটামুটি ধরে রাখুন এক সপ্তাহ ওখানে রয়েছে আমরা হিন্দি ভবন বাচ্চাদের 9-10 মানে যারা হিন্দি নিয়ে পড়াশোনা করছে তাদের ক্লাসগুলো এখানে নেওয়া হয়। আর বাঁ দিকে যে বিল্ডিংটা দেখছেন এটা রয়েছে আমার সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল লাইব্রেরি। মানে এই জায়গার মধ্যে ওই যে ব্ল্যাকবোর্ড লাগানো রয়েছে দেখছেন, ওনার স্মৃতিগুলো সব রাখা রয়েছে। শান্তিনিকেতনে পৌষ মেলাটা এই মাঠটার মধ্যে হয়, পুরো জায়গাটাকে নিয়ে। হ্যাঁ, ভেতরে ওই যে দেখছেন বাঁ দিকে রয়েছে শান্তিনিকেতন ফার্স্ট গেট কোঅপারেটিভ ব্যাংক। ব্যাংকিংয়ের কাজগুলি স্টুডেন্টদের পার্সোনালভাবে সব কিছু এখানেই হয়। এই কোঅপারেটিভ ব্যাংক দিয়ে ব্যাংক বিশ্বভারতী কোঅপারেটিভ। কোঅপারেটিভ ব্যাংক মানে সব কিছু ইউনিভার্সিটির ভেতরেই আছে, ব্যাংক সব কিছু। স্টুডেন্টদের কোথাও ছোটাছুটি করতে হবে। এখানে রয়েছে অ্যাক্টিভিটিস সেন্টার, স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার আছে। যে জায়গার নাম রয়েছে নিচু বাংলো। রবীন্দ্রনাথ বর্দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ওই যে টালি বাড়িটা দেখছেন, ওই বাড়ির মধ্যে বসবাস করে গেছিলেন। আর এখন এগুলোর মধ্যে ধ্যান যোগা ক্লাসগুলো এই বিল্ডিংগুলোর মধ্যে নেওয়া হয়। কোনো বাচ্চা যদি ধ্যান যোগা নিয়ে পড়াশোনা করতে চাই তাহলে এখানে নেওয়া হয়। জায়গার নাম নিচু বাংলো। বাঁধে রয়েছে নিচু বাংলো ছাত্রাবাস, এটা বয়েজ হোস্টেল রয়েছে। এটা বয়েজ হোস্টেল। এখানে আছে দীপেন্দ্রনাথ স্মৃতি, এটা হরিতলা যেটা বাড়ির মধ্যে থাকে তখনকার ওনারা বসবাস করে গিয়েছিলেন সেই টাইমগুলোতে, তো ওনাদের এইটা হরিতলা ছিল, এসব বাড়ির মধ্যে থাকে। আচ্ছা, এখানে হরি গাছ ছিল। হ্যাঁ, আর ওইটা হচ্ছে বেদি করা আছে। বেদি করা আছে। এখন সব পাট করে সব ভাগ করে দেওয়া হয়েছে। ডান দিকে রয়েছে এগুলো স্টাফ কোয়ার্টার আছে। এগুলো স্টাফ কোয়ার্টার। বাঁধে এগুলো আমরা লোকাল পজিশন করে যাচ্ছে। জায়গার নাম গুরুপল্লী। এটা ইউনিভার্সিটির বর্ডার, ডান দিকে একটা। আর বাঁধে এগুলো লোকাল বর্ডার পড়ে যাচ্ছে। বয়েজ হোস্টেল, জায়গার নাম হচ্ছে ছাত্রাবাস। ওই যে দেখছেন 9-10 স্টুডেন্টগুলো সব আছে, ওনাদের ক্লাস চলছে, সব হলুদ ড্রেস পরে সব দেখছেন। আপনি এখানে হোস্টেলে রেখেও পড়াতে পারেন, কিংবা বাড়ি পার্সোনাল বাড়ি ভাড়া নিয়েও পড়াতে পারেন। এখানে সেসব বাড়িগুলো ভাড়া পাওয়া যায় এখানে। তিন 3,600 বিঘা 1200 একর, মানে পুরো ক্যাম্পাস বিশ্বভারতী চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এইসব বাড়িগুলো সব স্টুডেন্টরা ভাড়া নিয়ে নেয়। এগুলো সব প্রাইভেট প্রপার্টি নাকি? প্রাইভেট প্রপার্টিতে বাড়ি করা আছে, এগুলো স্টুডেন্টরা ভাড়া নিতে পারে। ভাড়া নিয়ে এখানে পড়াশোনা করছে। আচ্ছা,
অফিসার বিশ্বভারতী, ওনারই বাংলায়। আচ্ছা, অলকাপুরি SS দেবনাথ, চিফ মেডিকেল অফিসার, বিশ্বভারতী। বন্ধ হয়ে রয়েছে। আচ্ছা, এই মাঠটাতে হ্যাঁ। বসন্ত উৎসব পালন হয়। পালন হয় মানে ছাদিন তলায় উদ্বোধন হয়, হুম, নাচ গান করতে করতে এসে এখানে সব আবির টাবির খেলে, নাচ গান অনুষ্ঠান সব কিছু এখানে। আর ওই ভেতরে বিল্ডিংগুলো দেখছেন, যারা পেন্টিং আর্ট নিয়ে যারা পড়াশোনা করছে তাদের লেডিস হোস্টেল রয়েছে এগুলো। আচ্ছা, মোহন সিং, রবি কি নাম বাড়িটার? রবি মেহতা। আচ্ছা। মোহন সেন উনি বসবাস করে গেছেন। অমর্ত্য সেনের মহাবাড়ি বলতে পারেন এটা। আচ্ছা, গবেষণা কেন্দ্র করে দেওয়া এখানে কি হয়েছে। অমর্ত্য সেন এখনো থাকেন এখানে? না, অমর্ত্য সেনের বাড়ি আলাদা, মানে অন্য জায়গায় আছে। আচ্ছা। ওনার এটা দাদুর বাড়ি। আচ্ছা, হাতি পুকুর কেন? এই কারণেই নাম দেওয়া, আগে যখন জঙ্গল ছিল হুম, তখন হাতিরা এসে এখানে স্নান করতেন এবং জল পান করতেন আচ্ছা, জঙ্গল থেকে। জঙ্গল থেকে। তারপরে একটা হাতির এখানে কালচার বানিয়ে দিয়ে গিয়েছিলেন, ওই যে দেখছেন হাতির একটা কালচার আছে, হুম, সেই দৃশ্য দেখে উনি বানিয়েছিলেন। তারপর থেকে জায়গার নাম আছে হাতি পুকুর। পাথরের কালচারটাও করা আছে না? এখানে গেটের মধ্যে দেখুন নন্দন বলে লেখা আছে। হ্যাঁ, নন্দন বলে লেখা আছে। হ্যাঁ, তো নয়ে দয়ে করা আছে এটা। হুম, হুম। আর ডান দিকে রয়েছে নন্দন কলাভবন বয়েস হোস্টেল। সব আর্টের কালচারগুলো রাখা আছে দেখুন। এটা বয়েস হোস্টেল। হুম। যে প্রতীচি অমর্ত্য সেনের বাড়ি এটা। এই দেখুন, এটি সেন লেখা আছে। এই হচ্ছে বাড়ির ভেতরটা, মোটামুটি দেখানোর চেষ্টা করছি। গেস্ট হাউস উনি যখন আসেন এখানেই ওঠেন। আচ্ছা, অমর্ত্য সেন যখন আসেন এখানেই ওঠেন। এখানেই ওঠেন উনি। তো রক্ষণাবেক্ষণের জন্য তাহলে লোকও আছে? থেকে রাখি। আচ্ছা, কেয়ারটেকার আছে। ঠিক আছে। সায়েন্সের ক্লাসটা ওই বিল্ডিংটার মধ্যে নেওয়া হয়। এটা কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র, ইকোনমিক রিসার্চ সেন্টার, এগ্রিকালচার রিসার্চ সেন্টার। এই যে বোর্ড লাগানো এখানে। মানুষজনের যখন ধান ঝরানোর মেশিন যখন ছিল না, মানুষজন সামনে পাটা রেখে কিংবা পাথর রেখে ধান ঝরাতো। তো মাথাটা নেই দেখুন, মাথাটা এই কারণেই নেই, এখানে বুদ্ধির কোনো কাজ নেই, যা কিছু কাজ ক্ষমতাটা। একাকার মানুষজন ক্ষমতার জোরে কাজ করতেন, তার জন্য এখানে ক্ষমতাটা বোঝানো হয়েছে, এখানে বুদ্ধির কোনো কাজ নেই, তার জন্য মাথাটা দেওয়া হয়। আচ্ছা, এটাকে করেছিল রামকিঙ্কর বেজ। রামকিঙ্কর বেজ, বিখ্যাত আর্টিস্ট। পড়াশোনা করছে, বিল্ডিংগুলোর মধ্যে ক্লাসগুলো নেওয়া হয়, কিছু ক্লাস গাছের নিচে ওপেনভাবে নেওয়া হয়। আর এই জায়গাটা দেখছেন, এটা জায়গাটার নাম রয়েছে কলের মাসি। এনারা দুই বোন আছে, আদিবাসী। তো সারাদিন মা ছেলেকে দেখতে পায় না, কাজের মধ্যে ব্যস্ত থাকে, আর ছেলে মাকে দেখতে পায় না, বাড়ির মধ্যে থাকে বলে। তো বাড়ি ফিরেছে, মা খাবার নিতে, তো মাথায় আছে টিফিন কোটো, মা ছুটে যেয়ে মায়ের আঁচলটা ধরে আছে। ক্লাস 2 শর্ট পার্ট বইয়ে দেখবেন এই ছবিটা দেওয়া আছে। পেন্টিং করেছিলেন চিত্রশিল্পী নন্দলাল বসু, আর বানিয়েছিলেন রামকিঙ্কর বেজ। জায়গার মধ্যে লিখেছে, এখন এটাকে কিঙ্কর উদ্যান বলা হয়েছে। কিঙ্কর উদ্যান না? হ্যাঁ, কিঙ্কর উদ্যান। এটা রয়েছে আমার সাঁওতাল পরিবার, গ্রাম ছাড়া রাঙামাটি।
কোপাই নদীর ধারে যখন বন্যা আসেন এনাদের ঘর বাড়ি সব ডুবে যায়। তো এক গ্রাম ছেড়ে আট গ্রামে যে বসবাস করবেন এটাকে বলছে যাযাবর। তো কীভাবে বসবাস করার জন্য ওনারা চলে গিয়েছেন, বন্যায় ভেসে গিয়েছেন ঘর বাড়ি। তখন গাড়ি ঘোড়া ছিল না, মানুষজন গরু গাড়ি, পালকি, বাঁক ব্যবহার করতেন। তো এনারা ব্যবহার করেছেন একটা বাঁক, বাঁকের সামনে একটা বাচ্চা শিশুকে বসিয়েছেন, তার পেছনে জিনিসপত্র, তার পাশে স্ত্রী মাথায় ঝুড়ি এবং মাদুর, পায়ে নিচে কুকুর। 1933 সালে এটাকে বানিয়েছিলেন রামকিঙ্কর বেশ। ক্লাস 2 শর্ট পার্ট বই দেখুন, এই ছবিটা দেওয়া আছে। পেন্টিং করেছিলেন চিত্রশিল্পী নন্দলাল বসু। এটা হচ্ছে ওনারই কালচার। বিশ্বভারতী ইউনিভার্সিটির মধ্যে যেসব নাটক নিয়ে যারা পড়াশোনা করছে তাদের ক্লাসটা এই বিল্ডিংগুলোর মধ্যে নেওয়া হয়। আমরা শুনেছেন রক্তকরবী নাটকটা রবি ঠাকুর ওই মঞ্চ থেকে করে গিয়েছিলেন, তখন এগুলো সব মাটির ছিল, এখন পাকা হয়ে গিয়েছে। আর ডান দিকে রয়েছে এটা বরের দেশের বাড়ি, এটা বলা হয় ইগলু বলা হয়। এখানকার স্টুডেন্টরা ইগলুটাকে বানিয়েছে। এইটা হচ্ছে নাট্যমঞ্চ না? এটা আর্ট গ্যালারি রয়েছে, যারা পেন্টিং আর্ট নিয়ে পড়াশোনা করছে তাদের আর্টের ছবিগুলো সব এর মধ্যে রাখা আছে। এগুলো আমরা নেক্সট টাইম যখন আসবেন তখন এখানে একটা পারমিশন নিয়ে আপনাকে ঢুকতে হবে। হ্যাঁ, তখন আমি যে স্টুডেন্টদের আর্টের কালচার ছবিগুলো আমি দেখতে পারবো। এখন করোনা ভাইরাসের জন্য বন্ধ রয়েছে এগুলো। এই যে ডান দিকে দেখুন একটা পিলারের মতন করা রয়েছে, খাম্বার মতন, বুঝতে পারছেন ওটা দেখেছি? একটা পিলার আছে। হ্যাঁ, তো ওইটার মধ্যে সারেগামার স্বরলিপিটা কটটা রাখা রয়েছে ওর মধ্যে। সারেগামার যে স্বরলিপিটা হয় সা রে গা মা পা দা নি সা, কত বড় হাঁটা হবে, কত ছোট বড় হাঁটা, সেটা ওর মধ্যে করা রয়েছে। বুঝতে পারলেন এখনো? ওই যে বড় ভেতরে একটা লম্বা মতো চিমনি মতো ছিল। হ্যাঁ হ্যাঁ, হাটের যে আমাদের হাঁয়ের যে লিপটা রয়েছে, ঠোঁটটা, ওই ঠোঁটের ইয়েগুলো সব করা আছে। হাঁটা কোন কটে কত বড় হাঁ, সাটাতে কত হাঁ হবে, মাটাতে কত বড় হাঁ হবে, রেটাতে কত বড় হাঁ হবে, এরকম করা আছে। এটা আর্ট করে বানানো আছে। আর বাঁ দিকে রয়েছে আপনার মিউজিয়াম। এইটা রয়েছে আপনার মিউজিয়াম বর্ডার। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের জুতো, লাঠি, ছাতা, পেন, পেন্সিল, 5টা বাড়ি, একটা গাড়ি, একটা নৌকা এর মধ্যে রাখা আছে। হ্যাঁ, তো এইটার মধ্যে জুতো মানে জামা কাপড়গুলো রাখা আছে। ভেতরে আরও টাইম লাগে, 1 ঘন্টা টাইম আপনার মিউজিয়ামটা ঘুরতে লেগে যাবে। এই যে দেখছেন এখানে সব ফাঁকা হয়ে রয়েছে, এই যে দেখছেন মিউজিয়ামের মেন গেট হচ্ছে এটা আপনার। এইটা হচ্ছে মিউজিয়ামের মেন গেট। মেন গেট এখানে টিকিট কাউন্টার ছিল। টিকিট কাউন্টার ওইটা বন্ধ হয়ে পড়ে রয়েছে। এটা মিউজিয়ামের মেন গেট বন্ধ হয়ে। আর এইটা তো ভেতরটা মনে হয়। হ্যাঁ, এটা দিয়ে আপনি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়িটা যেতে পারবেন। হ্যাঁ, এটা দিয়ে চলে গেলে মিউজিয়ামের ওই টিকিটটা নিয়েই আপনারা যেতে পারবেন ওই দিকটা। ওইখানে আমরা কুঞ্জ, ওই যে ভেতরটা দেখছেন ওটা আমরা কুঞ্জ। এইটা হচ্ছে মেন হচ্ছে ছাতিম তালা। শান্তিনিকেতনের মধ্যে মেন জায়গা হচ্ছে এটাই। এখান থেকেই সৃষ্টি শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুর ওনার বাবার সঙ্গে যখন চলে যাবে, যে পিঙ্ক কালারের চোখও করা রয়েছে দেখছেন, ওই জায়গাটার মধ্যে উনি বিশ্রাম নিয়েছিলেন পালকিটাকে নামিয়ে। তো 1 টাকা দিয়ে 20 বিঘে জায়গা নিয়ে উনি ব্যাম্য সমাজ আশ্রম তৈরি করলেন। 3700 বিঘা 12 একরের মধ্যে কোনো জায়গায় ঠাকুর পুজো হয়নি, কেন ব্যাম্য সমাজরা ঠাকুর দেবতা মানে না। মানে মানুষের ভক্তি, মানুষের মনেই দেবতা, সেটা ওনারা বুঝিয়ে দিয়ে গেছে। আর পুরোটা হচ্ছে নেড়াকা। খেলাটা আরম্ভ হয়েছে। পুরোনো মেলার মাঠ। আর ডান দিকে রয়েছে আমার শান্তিনিকেতন বাড়ি। এই বাড়িটার মধ্যে বসবাস করে গেছিলেন রবি ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আর এই বাড়িটার সেকেন্ড মিউজিয়াম আছে। আমার ওই মিউজিয়ামটার টিকিটটা নিয়ে আপনি এই মিউজিয়ামটা দেখতে পেতেন, যেটা এখন বন্ধ হয়ে রয়েছে। তো বাড়িটা কলকাতার জোড়াসাঁকোর স্টাইলেই বানানো আছে এটা। তো বাড়িটার মধ্যে রয়েছে 3টে ধাপে বাড়িটা বানানো আছে। মন্দির, মসজিদ, খ্রিস্টান, এখানে কোনো জাত বিচার নেই, ভগবান একটাই, সেটা বাড়িটার মধ্যে বুঝিয়ে দিয়ে গেছে রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। আর বাড়িটা সেম স্টাইলেই বানানো আছে। সামনের দিকটা মন্দির, ডান দিকে মসজিদ, পেছন দিকে খ্রিস্টান।
জল ট্যাঙ্কির মতন দেখতে পাচ্ছেন, এটা মসজিদের মতন করা আছে আমার। যেটুকু এখানে ঠাকুর পুজো হয় না, মূর্তিটা পুজো হয় না বলে আপনি উপাসনাটা করতে পারবেন। উপাসনায় যে হয় কালী মন্দির, এর ভেতরে কোনো ঠাকুর দেবতা নেই। আপনারা যে প্রবেশ করতে পারবেন প্রতি বুধবার সকাল 6টা থেকে 8টা অবধি। মেয়েদের হচ্ছে সাদা শাড়ি হলুদ পাড়, ছেলেদের হচ্ছে ধুতি পাঞ্জি পরে আপনি প্রবেশ করতে পারবেন। ব্যাম্য সমাজ হচ্ছে ওইটাই ড্রেস। টালিটা রয়েছে ইটালিয়ান টালি, পুরো রয়েছে বেলজিয়াম কাঁচ। কাঁচটা বেলজিয়াম থেকে এনে ওটা করেছিল তখনকার সময়। ওটা পান্থশালা রয়েছে। এখানে খুব জলের কষ্ট ছিল, ওই জলের কষ্টকে দূর করার জন্য রবি ঠাকুর এবং ওনার বাবারা মিলে একটা কুয়ো কাটিয়েছিলেন। ওই যে দেখছেন ওটা জল কুয়ো আছে, মানুষজন যাত্রীরা তারা ওখান থেকে জল পান করতেন, নিজের চেষ্টাটা বোঝাতেন। তখন জলটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আশেপাশে জায়গায় কোনো জায়গায় জলের ব্যবস্থা নেই, জল খেতে গেলে আমাদেরকে কিনেই খেতে হবে বেশিরভাগে। আর যেসব হোস্টেল এসব জায়গাগুলোতে জলের পাম্প করার ব্যবস্থা নেই, এই রাস্তা ধারে নেই। যেমন আমরা শহরে গ্রামে গেলে পারেছি ঠিক কল দেখতে পাওয়া যায়, পাম্প কল ঠিক কল দেখতে পাওয়া যায়, সেইগুলো এখানে নেই না। অনেক অনেক শহরে গ্রামে পাওয়া যায়, এগুলো এখানে নেই। তাহলে স্মৃতিটা নষ্ট হয়ে যাবে, ওই জন্যই করা হয়নি। এই জায়গার নাম রয়েছে আমার সেবাপল্লী। রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়ার নাম হচ্ছে সেবাপল্লী। এই জায়গা এগুলো সব মানুষদের কোয়ার্টার আছে, এগুলো মাটির ছিল, পাকা হয়ে গেছে এখন সব। তো বাঁদিকে দেখছেন বিশ্বভারতী টিয়ারসেন মেমোরিয়াল হসপিটাল, এটা নিজস্ব হসপিটাল বিশ্বভারতী। স্টুডেন্ট এবং স্টাফদের সব কিছু ফ্রি চিকিৎসা আপনার এখানে। আর এমনি ট্যুরিস্ট বলুন, সাধারণ মানুষের জন্য ফার্স্ট টেস্টটা এখানে করে দেবে, কিন্তু ওষুধটা বাইরে থেকে কিনে নিতে হবে। টিয়ারসেন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ফরেনার বন্দী ছিলেন, উনি কিছু টাকা ডোনেট করেছিলেন, তার নামেই আছে। বিশ্বভারতী দর্শন শেষ আমাদের। এবার আমরা বেরোবো, একটু খাওয়া দাওয়া করব, তারপরে আবার তারাপীঠে ফিরে যাব। বামাখ্যাপার জন্মস্থান দর্শন করার পরেই আমরা তারাপীঠে ফিরবো, ফেরার রাস্তাতেই পড়বে ওটা। আদর খাচ্ছে দেখুন, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কাকাতুয়া আদর খাচ্ছে। এই কাকাতুয়ার দোকানের কাকাতুয়া। এই কাকাতুয়ার দোকান, আচার আর প্যাড়া। এখন 10:20 সকাল, আমরা ব্যান্ডেলে এসে পৌঁছেছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি আমরা। ব্যান্ডেল জংশন, ট্রেন এসে দাঁড়িয়েছে, একটু পরে ট্রেন ছাড়বে হাওড়ার উদ্দেশ্যে, তারপর আমরা বাড়ি পৌঁছবো। আমরা হাওড়ায় পৌঁছে গেছি, এখন বাজে 11:20, 5 মিনিট আগে ট্রেন ঢুকেছে হাওড়াতে। এবারে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব একটা গাড়ি ব্যবস্থা করে। যাই হোক, করোনার পরের মানুষজন এতদিন বাড়িতে অপেক্ষা করছিল কবে ওরা ছুটি পাবে। আপনারা দেখেছেন উপচে পড়া ভিড় তারাপীঠে, শান্তিনিকেতনের থেকে বহুগুণ বেশি ভিড় ছিল তারাপীঠেতে। তার ছবি আমি তুলে ধরেছি। আবার দেখা হবে বন্ধুরা, ভালো থাকবেন। করোনাকালের পরে মানুষের উপচে পড়া ভিড় তারাপীঠে আমি দেখালাম। তারাপীঠে বহুগুণ বেশি ভিড় ছিল সাধারণ
সময়ের তুলনায়, কারণ দোল পূর্ণিমার উদ্দেশ্যে দর্শনার্থীদের ঢল অবিশ্বাস্যকর ছিল। হোটেলের মূল্য অনেক বেশি, যেখানে স্বাভাবিক হোটেল 1000 টাকায় পাওয়া যায়, সেখানে 3-4 হাজারেও মানুষ বুক করে মাকে পুজো দেওয়ার জন্য তারাপীঠে এসেছিলেন। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন অবশ্যই। নমস্কার, আবার পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।